উপযোগিতাবাদ। উপযোগিতাবাদের তাত্ত্বিক উপযোগিতাবাদ কি জিনিস? উপযোগিতাবাদ বলেছেন যে সর্বাধিক সংখ্যক মানুষের সর্বাধিক পরিমাণ সুখ অর্জন করাই হচ্ছে ইউটিলিটেরিয়ান পার্সপেক্টিভের মূল লক্ষ্য। আর ইউটিলিটেরিয়ান বা উপযোগিতাবাদের উম, শ্রেষ্ঠ অর্থাৎ ফাদার কে? না, ইউটিলিটেরিয়ানিজমের ফাদার হচ্ছেন বেনথাম। বেনথাম কি বলছেন? স্টেট only provide those things which interest the maximum people। অর্থাৎ বেনথামের মত অনুযায়ী অধিকার হচ্ছে সেই সমস্ত জিনিস যেটা ম্যাক্সিমাম সংখ্যক মানুষকে অর্থাৎ সর্বাধিক সংখ্যক মানুষের চাহিদা পূরণ করবে, তাদের ইন্টারেস্ট ফুলফিল করবে। ইউটিলিটেরিয়ান তাত্ত্বিকদের মধ্যে এটাই হচ্ছে অধিকার। In 1971 বেনথাম অ্যানার্কিয়াল ফ্যালেসিস নামক একটা পুস্তক ছিল তার। সেটাতে তিনি বলেছেন, সেটা তিনি কি করেছিলেন? Where he criticized the theory of natural rights। বেনথাম কিন্তু এই যে বেনথাম কিন্তু লিগ্যাল রাইটস থিওরি তাত্ত্বিক ছিলেন এবং তিনি এই যে প্রাকৃতিক অধিকার এই জিনিসটাকে খুবই সমালোচনা করেছিলেন। তিনি এটাকে ননসেন্স বলেছিলেন। কি বলেছিলেন? যে ন্যাচারাল রাইটস আর ননসেন্স, ননসেন্স আপন স্টিটস অফ দ্য স্টিক্স। অর্থাৎ কি, লাঠির উপরে লাঠি দিয়ে তৈরি একটা ননসেন্স ন্যাচারাল রাইটস থিওরি। প্রাকৃতিক অধিকার বলতে কিছু অধিকার থাকতেই পারে না বেনথামের মত অনুযায়ী। রাইটস আর ক্রিয়েচার্স অফ ল প্রপারলি কল্ড। অর্থাৎ অধিকার কেবলমাত্র আইন দ্বারাই তৈরি হতে পারে। যদি একটা সমাজে আইন না থাকে সেখানে কখনোই প্রাকৃতিক অধিকার বলে কোনো জিনিস থাকতেই পারে না বেনথামের মত অনুযায়ী। কারণ যেটা আমি আগে বললাম কি না, পাহাড় পর্বত নদী নালা গাছ এইসব কিন্তু কখনোই মানুষের অধিকার কি রক্ষা করে চলতে পারে না। মানুষের অধিকারকে রক্ষা করার জন্য একটা স্টেট বা রাজ্যের প্রয়োজন। সেই রাজ্যই মানুষকে অধিকার দেবে এবং সেই রাজ্যই মানুষের সেই যে অধিকারগুলো দেবে সেই অধিকারগুলোকে রক্ষাও কিন্তু করে চলবে। অ্যাকর্ডিং টু বেনথাম ন্যাচারাল রাইটস ইজ টেররিস্ট ল্যাঙ্গুয়েজ। কি বলছেন? একটা টেররিস্ট ল্যাঙ্গুয়েজ। ন্যাচারাল রাইটস শব্দটাই হচ্ছে একটা টেররিস্ট, ঠিক আছে? আতঙ্কবাদ, একটা আতঙ্ক ভাষা, আতঙ্কবাদীদের ভাষা ন্যাচারাল রাইটস। বেনথাম বিলংস টু দ্য স্কুল অফ ইউটিলিটেরিয়ানিজম উপযোগিতাবাদ। হি ইনফ্লুয়েন্সড বাই হবস। তাহলে এখানে একটা কোশ্চেন আসতেই পারে যে বেনথাম তার অধিকারের ধারণায় কার দ্বারা ইনফ্লুয়েন্স হয়েছিল? সেটা কি হবে? না, সেটা হচ্ছে হবসের দ্বারা। অ্যাকর্ডিং টু হবস, সো কল রাইটস ইন দ্য স্টেট অফ নেচার আর নাথিং বাট পাওয়ার। অর্থাৎ কি, বলছি সো কল রাইটস ইন দ্য স্টেট অফ নেচার আর নাথিং বাট পাওয়ার। অধিকার মানেই বেনথামের মতে এই যে অধিকার মানেই হচ্ছে শক্তি বা পাওয়ার। কি পাওয়ার? only when the state comes to existence men can enjoy it। অর্থাৎ অধিকার মানেই পাওয়ার, পাওয়ার অর্থাৎ শক্তি। কার শক্তি? না, ইন্ডিভিজুয়াল একজন ব্যক্তির শক্তি। অর্থাৎ কি, আমার যে বাক স্বাধীনতার অধিকার রয়েছে মানে কি আমার একটা পাওয়ার রয়েছে, আমি বলতে পারছি, সেটা তো আমার পাওয়ার। বেনথাম কি বলছে? যে অধিকার মানে হচ্ছে পাওয়ার। আর পাওয়ার তো তখনই আমি ফুলফিল করতে পারবো যখন রাষ্ট্র থাকবে, কারণ রাষ্ট্রেই আমাকে পাওয়ার দিচ্ছে। তখনই একটা মানুষ এনজয় করতে পারবে তার পাওয়ার বা তার অধিকার, যখন রাষ্ট্র তাকে সেই পাওয়ারটাকে কি করবে? না, সেটাকে দেখে চলবে বা রক্ষা করবে। For Bentham, man has no right against the state
except right to self preservation। মানে কি, যেটা আমি বললাম, যেটা লিগ্যাল রাইটস থিওরি ছিলেন তারা কিন্তু রাষ্ট্রের অবাধ ক্ষমতার কথা বলেছিলেন, রাষ্ট্রের ক্ষমতাকে অধিক করে কথা বলেছিলেন। তাই রাষ্ট্রকে কিন্তু কোনো প্রকার ব্যক্তি কোনোদিনই কিন্তু যেন রাষ্ট্রের বিরুদ্ধাচরণ করতে না পারে। কে সেটাও কিন্তু লিগ্যাল রাইটস থিওরিস্টরা বলেছিলেন। যদি মানে ইন্ডিভিজুয়াল বা ব্যক্তি রাষ্ট্রের বিরুদ্ধাচরণ করে, তাহলে কিন্তু সে তার অধিকার রক্ষা করে চলতে পারবে না। ঠিক আছে? হবসও এই কথা বলেছিলেন, ব্যক্তি কিন্তু কখনো রাষ্ট্রের বিরুদ্ধাচরণ করতে পারবে না। কেবলমাত্র তখনই রাষ্ট্রের বিরুদ্ধাচরণ করতে পারবে, কখন? না যখন মানুষের জীবনের ক্ষেত্রে রাষ্ট্র বাধা উৎপন্ন করবে। যদি একটা রাষ্ট্র তার জনগণের জীবনে হস্তক্ষেপ করে, অর্থাৎ যখন তার লাইফে থ্রেট আসবে, তার জীবনের ক্ষেত্রে, অর্থাৎ একটা রাষ্ট্র কেন একটা সিদ্ধান্ত নিল যেখানে রাষ্ট্রের জনগণকে মেরে ফেলা হচ্ছে, সেই তখনই কেবল ব্যক্তি রাষ্ট্রের বিরুদ্ধাচরণ করতে পারবে। তা ভিন্ন রাষ্ট্র যাই কিছুই পলিসি নেক, ব্যক্তির কিন্তু অধিকার নেই রাষ্ট্রের বিরুদ্ধাচরণ করার। অ্যাকর্ডিং টু হিম, রাইটস আর ক্রিয়েশন অফ ল। এরপর একটা কথা বলে রাখি, কেন অধিকার নেই? তার কারণ হচ্ছে ব্যক্তি নিজেরাই চুক্তির মাধ্যমে বা নিজেদের সহমতি পোষণ করেই রাষ্ট্রের উৎপত্তি করেছে। তাহলে যেহেতু রাষ্ট্রের উৎপত্তির পিছনে ব্যক্তির সহমত রয়েছে, সেক্ষেত্রে ব্যক্তি চাইলে কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধাচরণ করতে পারে না, হবসের মতানুযায়ী। রুশো কিন্তু আলাদা কথা বলেছিলেন, কিন্তু হবসের মতানুযায়ী হবস কি বলতে চেয়েছেন, যে ব্যক্তি যেহেতু রাষ্ট্রের সৃষ্টি করেছে, তাই রাষ্ট্রর বিরুদ্ধাচরণ করার অধিকার কিন্তু ব্যক্তির নেই। হ্যাঁ, কখন আছে? না যখন রাষ্ট্র যদি ব্যক্তির জীবনে হস্তক্ষেপ করে বা জীবনের অধিকারে হস্তক্ষেপ করে, সেই তখন কেবলমাত্র রাষ্ট্রের বিরুদ্ধাচরণ করতে পারে ব্যক্তি। এই গেল ইউটিলিটারিয়ান পার্সপেক্টিভ থিওরি। এবার কি থিওরি অফ হিউম্যান রাইটস, মানব অধিকার। মানব অধিকার বলতে কি বোঝায়? মানব অধিকার বলতে বোঝায় মানুষের অধিকার। অর্থাৎ কি, একজন যে মানুষ, একটা যে মানুষ, সেই মানুষের বেসিসেই তাকে কিছু অধিকার প্রদান করা প্রয়োজন। সেটা কিন্তু দেশ বেসিসে বা কোনো আহ, যে এই দেশ বা ভিন্ন কান্ট্রি, এই বেসিসে তাকে অধিকার দেওয়া হবে না। যেমন আমাদের দেশের অধিকার আলাদা হতেই পারে, আমাদের ফান্ডামেন্টাল রাইটস আলাদা, আমেরিকার ফান্ডামেন্টাল রাইটস আলাদা, কিন্তু হিউম্যান রাইটস একটাই থাকবে। আর সেই অধিকারটা কি কি বেসিসে দেওয়া হবে মানুষকে? না সে যে মানুষ, সেই বেসিসেই তাকে দেওয়া হবে, সেই বেসিসেই তাকে কিছু অধিকার প্রদান করা হবে। ঠিক আছে? যে সে ইন্ডিয়ার সিটিজেন তার জন্য তাকে অধিকার দেওয়া আছে না, সেটা নয়। সে মানুষ, তাই তাকে অধিকার প্রদান করা হবে। সে কালো হোক, সাদা হোক, ধনী হোক, গরিব হোক, তাদের কিন্তু সমান অধিকার দিতে হবে। হিউম্যান রাইট পার্সপেক্টিভে সে এই কথাটাই বলেছে, মানবতার পরিপ্রেক্ষিতে কিছু অধিকার প্রদান করা প্রয়োজন। এই যে বলেছে যে should possess the irrespective of their caste, color, race, creed, nationality, etc. এইসবের পরিপ্রেক্ষিতে বা এইসবের কে বিচার না করে সে যে মানুষ, এইটুকু হলেই তাকে অধিকার দিতে হবে। এই জিনিসটা, they should possess the equality of all humanity। ঠিক আছে? যে সকল মানুষই সমান। হিউম্যান রাইটস তাত্ত্বিকদের মতে সকল মানুষই সমান, এবং তাই তাদেরকে সমান অধিকার দেওয়ার প্রয়োজন। There international moral and legal norms that aspire to protect the individual everywhere from social, political, legal abuses। ঠিক আছে? সোশ্যাল, সামাজিক, রাজনৈতিক এবং আইনি দিক থেকে মানুষ যেহেতু, সেই পরিপ্রেক্ষিতে তাদের কিছু অধিকার দেওয়ার প্রয়োজন। দেখুন হিউম্যান রাইটস, এবার হিউম্যান রাইটস এর উৎপত্তি কোথায় হয়েছে সেটা একটু জানা দরকার।
The idea of human rights emerged after the experience of Hitler atrocities of on Jews. অর্থাৎ মানবাধিকারের উৎপত্তি কখন হয়েছিল? হিটলার যখন জিউস কমিউনিটির প্রতি একটা জেহাদ ঘোষণা করেছিল, জিউস সম্প্রদায়কে সে শেষ করে দিতে চেয়েছিল। তাদের বাচ্চা থেকে শুরু করে তার সেই সম্প্রদায়টাকে, পুরো জিউস কমিউনিটিটাকেই যখন শেষ করার পরিপ্রেক্ষিতে উঠে এসেছিল, অর্থাৎ একটা মানব সংঘাতের উম মেতে উঠেছিল হিটলার, সেই সময়ই এই হিউম্যান রাইটস এর উৎপত্তি ঘটেছিল। The concept of sovereignty of state was challenged. It was held that in case of state takes away the rights of the people, the international community was to come forward to protect the right of the individual. অর্থাৎ কি? রাষ্ট্রের সার্বভৌমিক ক্ষমতা সমস্ত রাষ্ট্রের, আমরা জানি রাষ্ট্রের একটা সোভেরিয়েন পাওয়ার রয়েছে, একটা সার্বভৌমিক ক্ষমতা রয়েছে। সমস্ত রাষ্ট্রেরই সার্বভৌমিক ক্ষমতা কি রয়েছে? যে সে রাষ্ট্র আমাদের প্রত্যেকটা রাষ্ট্রই নিজের দেশের জনগণের জন্য বা নিজের দেশকে কল্যাণ সাধনের জন্য বা নিজের দেশকে কিভাবে চালিত করবে, সেই দেশটাকে চালিত করার জন্য স্বাধীন ক্ষমতা ভোগ করে। প্রত্যেকটা দেশের এই স্বাধীন সার্বভৌমিক ক্ষমতা রয়েছে যে সে তার দেশের হয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। কিন্তু হিউম্যান রাইটস তাত্ত্বিকদের মতে সার্বভৌমিক ক্ষমতা রয়েছে মানে এই নয় যে কোনো রাষ্ট্র তার যে জনগণ রয়েছে তাদেরকে হীন চোখে দেখবে, বা যে তাদেরকে যে মানবাধিকারের একটা স্ট্যান্ডার্ড রয়েছে সেই স্ট্যান্ডার্ড ফলো করবে না, এটা যেন না হয়। যেহেতু সকলেই মানুষ, সেহেতু সার্বভৌমিক ক্ষমতার বিয়ন্ড গিয়ে মানুষের এই ক্ষমতাটা রয়েছে যে সে যে দেশেই বাস করুক না কেন, তাকে কিন্তু তার জীবন পরিচালনা করা, তার জীবনের অধিকার, তার বেসিক নিডস, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই সকল অধিকারগুলো পূর্ণ করার কিন্তু অধিকার প্রদান করা হয়েছে। সেটা সে যে দেশেরই সিটিজেন হোক না কেন। এটার ক্ষেত্রে কোনো সিটিজেন বেসিস নেই। এটা কিন্তু ইউনিভার্সাল, বা এটা কিন্তু পুরো ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক ক্রাইটেরিয়া অনুযায়ী হিউম্যান রাইটস এর এইটা ধারণা। This led to the Universal Declaration of Human Rights on 10th December 1948. অর্থাৎ যদি আমরা অফিসিয়ালি ভাবে বলা হয় বা কোশ্চেন আসে যে হিউম্যান রাইটস এর উদ্ভব কখন হয় আর কোন ঘটনার দ্বারা হয়, না ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস 10th ডিসেম্বর 1948 এ প্রথম চালু হয়। ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এ কিছু অধিকারের কথা বলা হয়েছিল। 6টা অধিকারের কথা বলা হয়েছে মূলত। কি সেগুলো ছিল? হিউম্যান রাইটস এর মধ্যে কি পড়ে? সে যে দেশে অর্থাৎ সে যে দেশেরই বাসিন্দা হোক না কেন, তাকে কিন্তু এই অধিকারগুলো প্রদান করতেই হবে একটা রাষ্ট্রকে। কি না? সিকিউরিটি রাইটস, লিবার্টি রাইটস, পলিটিক্যাল রাইটস, ডিউ প্রসেস অফ রাইটস, ইকুয়ালিটি রাইটস, ওয়েলফেয়ার রাইটস। এই যে 6টা ক্রাইটেরিয়া হিউম্যান রাইটস, এই ক্রাইটেরিয়া গুলো কিন্তু সমস্ত দেশকে ফলো করতেই হবে। ঠিক আছে? এরপর আসি, দ্য ইন্টারন্যাশনাল বিল অফ রাইটস ইনক্লুড 3 ডকুমেন্টস। অর্থাৎ কিভাবে হিউম্যান রাইটস এর উদ্ভাবন হয়েছিল। প্রথমে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস ছিল, তারপর কনভেন্টস অফ সিভিল এন্ড পলিটিক্যাল রাইটস ছিল, তারপর কনভেন্টস অফ সোশ্যাল এন্ড এডুকেশনাল রাইটস ছিল। এরপর আসছে জেনারেশন অফ হিউম্যান রাইটস। ফার্স্ট জেনারেশনে কি ছিল? সিভিল এন্ড পলিটিক্যাল রাইটস। সেকেন্ড জেনারেশন সোশ্যাল এন্ড ইকোনমিক্যাল রাইটস। থার্ড জেনারেশনে কালচারাল এন্ড কালেকটিভ এনভায়রনমেন্টাল রাইটস। এই গেল হিউম্যান রাইটস এর কথা। এরপর আরো কিছু প্রসপেক্টিভ রয়েছে রাইটস এর, যেমন কি না কমিউনিটারিয়ান প্রসপেক্টিভ অফ রাইটস। কমিউনিটারিয়ান প্রসপেক্টিভ অফ রাইটস কি? কমিউনিটি মানে হচ্ছে সম্প্রদায়। কমিউনিটারিয়ান কি বলছে?
কমিউনিটি বেসিসে রাইটসকে প্রদান করতে হবে, অর্থাৎ একটা সম্প্রদায়ের কি নিড সেই দিকে প্রথমে লক্ষ্য রেখে তাকে অধিকার প্রদান করতে হবে। একটা উদাহরণ হিসেবে যদি বলা যায়, কমিউনিটি অফ রাইটস অর্থাৎ কি, যে গ্রামগঞ্জে জয়েন্ট ফ্যামিলি থাকে, তাহলে তাদের রাইট টু প্রাইভেসি, হয়তো রাইট টু প্রাইভেসির একটা অধিকার, তাহলে সেই কমিউনিটিটার বা একটা আদিবাসী সম্প্রদায়ের তারা গোষ্ঠীবদ্ধভাবে বসবাস করতে বিশ্বাসী বা ভালোবাসে, তাহলে সেই আদিবাসী কমিউনিটিটাকে যদি রাইট টু প্রাইভেসির মাধ্যমে আবদ্ধ করে দেওয়া হয়, তাদেরকে যদি রাইট টু প্রাইভেসি দেওয়া হয়, তাহলে কি হবে না, সেক্ষেত্রে তাদের কাছে মনে হবে যে তাদের যেন কোনো গণ্ডির মধ্যে বেঁধে রেখে দিয়েছে। তাই কমিউনিটেরিয়ান পার্সপেক্টিভ তাত্ত্বিকরা কি বলেছে, যে আমাদের প্রথমে কমিউনিটি বেসিসে আমাদের অধিকার প্রদান করতে হবে, অর্থাৎ জন কমিউনিটি বা জন সম্প্রদায়ের যে অধিকারের প্রয়োজন সেই অধিকারই তাকে প্রদান করা দরকার। For the communitarian, individual is not an abstract category, rather it is deeply embedded his culture. অর্থাৎ কোনো abstract ধারণা নয় যে একটা ধারণা দিয়ে দিলাম, একটা অধিকার দিয়ে দিলাম, সেটাই সমস্ত সম্প্রদায়ের মধ্যে সেই অধিকারই চলে যাবে, এটা নয়। সমস্ত সম্প্রদায়ের কি কি চাহিদা, ওদের একটা হয়তো মডার্ন সোসাইটি, তাদের রাইট টু প্রাইভেসি দেওয়া দরকার, কারণ তারা একা একটা শহরের একটা জীবনযাপন রয়েছে, সেই শহরের জীবনযাপন অনুযায়ী তারা কিন্তু একা থাকতে ভালোবাসে। তাই তার লাইফে যদি কেউ ঢুকে যায় তার বাড়িতে, তাহলে সে কিন্তু সেটা পছন্দ করে না, তাহলে তাকেই কিন্তু রাইট টু প্রাইভেসি দিক, সেটা তো কোনো বাধা নেই। কিন্তু একজন গ্রামগঞ্জে যেখানে সবাই মিলেমিশে বসবাস করতে অভ্যেস রয়েছে, সেক্ষেত্রে যদি রাইট টু প্রাইভেসি দিয়ে একজন আরেকজনের বাড়িতে আসা বন্ধ করে দেওয়া হয়, তাহলে কিন্তু তাদের রাইট অধিকার তো দেওয়াই হচ্ছে না, বরং তাদেরকে রেস্ট্রিকশন করা হচ্ছে। তাই এই যে বলেছে কমিউনিটি বেসিস, গ্রুপ বেসিসে তাদেরকে রাইট দিতে হবে, এই একই জিনিস যেগুলো বললাম। লিবারেল পলিটিক্যাল রাইটস শুড বি অ্যাবন্ডনেড ফর দ্য পলিটিক্স অ্যান্ড কমন গুড, অর্থাৎ কমন বেসিসে তাদেরকে অধিকার প্রদান করতে হবে। According to Michael Walzer, the only way to identify the requirements of rights and justice is to see how each particular community understand the value of social goods. অর্থাৎ প্রত্যেকটা সম্প্রদায় কি ধরনের সোশ্যাল গুডস বা সামাজিক সম্পদের প্রয়োজন, সেইটা প্রথমে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, এবং সেই লক্ষ্য রেখে সেটা আইডেন্টিফাই করে পর সেই সম্প্রদায়কে আমাদের অধিকার প্রদান করতে হবে। He says that community or group identity should be taken into account rather than individual identity. অর্থাৎ কি কমিউনিটি এন্ড গ্রুপ বেসিসে আমাদেরকে অধিকার প্রদান করতে হবে, কোনো ইন্ডিভিজুয়াল আইডেন্টি প্রসপেক্টিভে নয়। According to Michael Walzer, the only way to identify the requirements of rights and justice to see each particular community perceives the value of interest, যেটা বললাম ওই জিনিসটাই বলতে চাইছি। এই হলো কমিউনিটারিয়ান প্রসপেক্টিভ অফ রাইট। আরেকটা হচ্ছে কি মাল্টিকালচারাল প্রসপেক্টিভ অফ রাইট। মাল্টিকালচার অর্থাৎ কি, কমিউনিটারিয়ান প্রসপেক্টিভ অফ রাইটস এবং মাল্টিকালচার প্রসপেক্টিভ রাইটস বোথ আর কাইন্ড অফ সিমিলার, অর্থাৎ দুটোর মধ্যে কিছু ভিন্নতা সেরকম নেই। একটা কমিউনিটারিয়ান পার্সপেক্টিভ তাত্ত্বিকদের মতে অধিকার প্রদান করা দরকার একটা গোষ্ঠীর দিকে লক্ষ্য রেখে, একটা গোষ্ঠীর চাহিদা দেখে, একটা সম্প্রদায়ের চাহিদা দেখে। মাল্টিকালচারাল তাত্ত্বিকদের মত অনুযায়ী কি বলেন, তারা বলেন একটা সংস্কৃতি, ঠিক আছে, একটা সংস্কৃতিকে রক্ষা করার অধিকার কিন্তু, বা একটা সংস্কৃতির যে নিয়ম কানুন রয়েছে, যেমন বেঙ্গলি কালচারে রয়েছে আলাদা রকম নিয়ম কানুন, মারাঠি কালচারে রয়েছে আলাদা রকম নিয়ম কানুন। তাহলে
একটা যদি অধিকার তাহলে অধিকারগুলো কেমন করে প্রদান করা দরকার মাল্টিকালচারাল পার্সপেক্টিভ তাত্ত্বিক হবে? যেমন তারা তাদের যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতিটাকে বাঁচিয়ে রাখতে পারে এবং সেই সংস্কৃতির যে তাদের যে নিয়মকানুন সেগুলো যেন তারা খুশি মনে ভোগ করতে পারে। এই দিকে লক্ষ্য রাখা দরকার এবং সেই দিকে লক্ষ্য রেখে পর রাষ্ট্রের প্রয়োজন সেই কালচার বা সেই সংস্কৃতিটাকে অধিকার প্রদান করা। ঠিক আছে? তাদেরকে এমন কোনো অধিকার দিয়ে দেওয়ার প্রয়োজন নেই যেখানে তাদের সংস্কৃতিটা সংস্কৃতিটি মারা যাবে। তাদের সংস্কৃতিটাকে রক্ষা করে তাদের যে কালচার রয়েছে সেই কালচারাল দিক থেকে বিচার বিবেচনা করে অধিকার কিন্তু দেওয়ার দরকার। অ্যাকর্ডিং টু মাল্টিকালচারাল রিয়েল ইকুয়ালিটি ডাজ নট মিন ইউনিফর্মিটি। অর্থাৎ একই রকম যে সবাইকে অধিকার দান করে দেবো সেটা কিন্তু ইকুয়ালিটি নয়, সেটা কিন্তু সমানতা নয়। But also the social and cultural location in such treatment অর্থাৎ ভিন্ন ভিন্ন বেসিসে ভিন্ন ভিন্ন ট্রিটমেন্ট দেওয়াই হচ্ছে কিন্তু ইকুয়ালিটি। সবাইকে ইউনিফর্ম একই চোখে দেখা কিন্তু ইকুয়ালিটি নয়। ঠিক আছে? Any possible theory of rights should take the considerations of rights given to the minorities অর্থাৎ যে মাইনরিটি সম্প্রদায় রয়েছে সেই মাইনরিটি সম্প্রদায়ের কি নিডস রয়েছে কি চাহিদা রয়েছে সেই দিকে লক্ষ্য রেখে কিন্তু অধিকার প্রদান করার প্রয়োজন। গ্রুপ ডিফারেন্সিয়েটেড রাইটস includes territorial autonomy, land claims, language rights, veto powers, etc. can rectify the disadvantage faced on the minority culture. They, they have raised to important questions of status of minority in the majority dominant framework. They have raised the important of question অর্থাৎ মাল্টিকালচারাল তাত্ত্বিকরা কি বলেছিলেন তারা কোশ্চেন করেছিলেন the status of minority অর্থাৎ যে মাইনরিটি সম্প্রদায় রয়েছে তাদের যে স্ট্যাটাস রয়েছে in the majority dominant framework as well as nation state যে মাইনরিটি সম্প্রদায়ের যে অধিকার রয়েছে তাদের যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতিটা যেন একটা মেজরিটি সম্প্রদায়ের মধ্যেও সেই সংস্কৃতিটা যেন তারা বাঁচিয়ে রাখতে পারে সেই প্রকারের অধিকার যেন তাদেরকে প্রদান করা হয়। একটা মাইনরিটি সম্প্রদায় যেন তাদের পরিচয় না হারিয়ে ফেলে একটা মেজরিটি সোসাইটি অর্থাৎ যেখানে মেজরিটি সম্প্রদায়ের মানুষজন বসবাস করছে সেখানে হয়তো কিছু সংখ্যক মাইনরিটি সম্প্রদায় রয়েছে। তার মানে এটা নয় যে আমরা কেবলমাত্র ইউটিলিটেরিয়ান পার্সপেক্টিভ লক্ষ্য করে কেবলমাত্র বেশি সংখ্যক মানুষের সংস্কৃতির কথা, ভাষার কথা, ধর্মের কথা ভাববো। আর যে মাইনরিটি সম্প্রদায় রয়েছে তাদের দিকে লক্ষ্য রাখবো এটা যেন না হয়। আমাদের প্রয়োজন অর্থাৎ রাষ্ট্রের প্রয়োজন এইরকম পলিসি গ্রহণ করা যেখানে সেই মাইনরিটি সম্প্রদায়ও নিজেদের অধিকার রক্ষা করে চলতে পারে, নিজেদের সংস্কৃতিটাকে রক্ষা করে চলতে পারে। According to Bhikkhu Parikh, there is a need of dialogue between civilizations to evolve the consensus around some basic values and governing human rights. According to him, human dignity became such value. There, group rights, উইল কিমলিকা and Joseph Raj group rights এর কথা বলেছিলেন। They argued the people are culturally embedded and hence the membership of a cultural group gives meaning to their life. They advocates of group rights অর্থাৎ উইল কিমলিকে কি বলেছেন যে একটা গ্রুপের মধ্যে যে অধিকার সেই অধিকার কিন্তু প্রদান করতে হবে। একটা সম্প্রদায় একটা গ্রুপের মধ্যে বিভাজন থাকে তাহলে সেই সম্প্রদায়টা যেহেতু একটা গ্রুপের মধ্যে বিভাজন বা একটা গোষ্ঠীর মধ্যে বিভাজিত রয়েছে তাহলে সেই গোষ্ঠীর কি চাহিদা রয়েছে সেই গোষ্ঠীর কি প্রয়োজন সেই গোষ্ঠীটার প্রথম লক্ষ্য রেখে সেই গোষ্ঠীকে তার খুশি মতো বা তার চাহিদা মতো তাকে অধিকার প্রদান করাই হচ্ছে
অধিকার অধিকার প্রদান করা প্রয়োজন। এটাই হচ্ছে অধিকারের কনসেপ্ট।